প্রিয় ভিউয়ার্স, আমি সাধারণত এইরকম ভিডিও এখনও তৈরি করিনি। সো আজকে এক ভাই আমার রেফারেন্সে বাংলাদেশ থেকে প্রায় 13টি দেশ পাড়ি হয়ে এই আমেরিকাতে প্রবেশ করেছে এবং সে গত পরশু ডিটেনশনে প্রবেশ করেছে এবং তাকে খুব আর্লি ছাড়ে দিয়েছে। তার ইন্টারভিউর পরে পরে আইএস অফিসার তাকে ছেড়ে দিয়েছে। তার কোনো বন্ড লাগেনি এবং ইভেন কোনো সময়ও নেয়নি ডিটেনশনে। 3 দিনের মধ্যেই তাকে ছেড়ে দিয়েছে। তো সে ভাইটি আমার সঙ্গেই আছে, আমি তার সঙ্গে কথা বলবো। এখানে সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, কারণ আপনাদেরকে আগেই বলেছিলাম যে যতক্ষণ না কেস অ্যাপ্রুভ হবে এখানে ক্যামেরার সামনে কিছু না বলাই ভালো বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করাই ভালো। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি তার কিছু বাই রোডে এই অভিজ্ঞতা কিছু শেয়ার করব, সে কিভাবে আসলো এবং আমি যেহেতু আমার রেফারেন্সে এসেছিল আমি তাকে কি কি হেল্প করতে পেরেছি বাই রোডে, সেই বিষয়ে আমি তাকে কিছু জিজ্ঞেস করব। সো সে আমাকে নক করেছিল ফেনী জেলা থেকে। আমার ইউটিউবে সে একজন ফলোয়ার্স এবং রেগুলার সে ভিডিও দেখে। তারপর আমাকে ইনবক্সে নক দিয়েছিল। আমি তাকে মিডিয়ার নাম্বার দিয়েছিলাম এবং সে এখানে প্রবেশ করেছে এবং অনেকেই প্রবেশ করেছে। আমি সাধারণত ইন্টারভিউ নেই না। সো এখন থেকে আপনাদের সাপোর্টে আমি ইন্টারভিউ নেওয়া শুরু করব যারা এই আমেরিকাতে প্রবেশ করবে। সো চলুন তার সঙ্গে আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সো আপনি যখন আমাকে নক দিয়েছিলেন ফেসবুকে, যখন আমি মিডিয়ার নাম্বার দিয়েছিলাম, সো আপনি তারপরে কোথায় যোগাযোগ করেছেন? আপনি যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়েছিলেন আমি সেখানে যোগাযোগ করছি। ওরা যেভাবে বলছে আমি ওইভাবেই কাজ করছি। ঢাকা ওদের অফিসে আমাকে ডাকছিল, ওখানে গেছি। যা আমার সাথে কথা হয়েছিল 40 লক্ষ টাকার। পরে আমি আপনার সাথে যোগাযোগ করছিলাম, আপনি আমাকে বলছেন যে সমস্যা নাই। তখন ওরা বলছিল যে আগে নাকি 2.5 লক্ষ টাকা দেওয়া লাগবে। দিছি, পাসপোর্ট জমা দিছি। দেওয়ার পর ওরা আমার তারিখ দিছিল, সে তারিখ অনুযায়ী গেছিলাম। আমার থেকে পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন যত প্রকারের আমার ডকুমেন্ট আছে সবগুলো নিয়েছিল। নেওয়ার পর আমাকে বলছিল, তারপর আমি চলে গেছি। তো ওরা খোঁজ খবর আমার বিষয়ে নিছে। নেওয়ার পর 25 দিন পর আমাকে দুবাইয়ের ভিসা দিছে। সেই ভিসা অনুযায়ী আমি দুবাই গেছি। দুবাই 15-16 দিন ছিলাম। আর দুবাই গিয়ে আপনার সঙ্গে তো কথা হয়েছিল, আপনাকে তো সব কিছু বলছি, আপনি জানেন। তো ওখানে 15-16 দিন থাকার পর আবার আমাকে ব্রাজিলের ভিসা দেয়। আবার ব্রাজিলে যাওয়ার পর আপনার সাথে আবার যোগাযোগ করি। আবার ওরা টাকা চাইছিল, কিছু দিছি। দেওয়ার পর ব্রাজিলে ছিলাম 20 দিনের মতো। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। আপনি যখন ব্রাজিলে গিয়েছেন, ব্রাজিলে যাওয়ার পর তো ওখানে দেখা যাচ্ছে সেখান থেকে আর পরে কোনো বাই রোড ছাড়া আর কোনো অপশন নেই। যেমন সেখান থেকে আর বিমানে ওঠার মতো কোনো পজিশন নেই যে বিমানে উঠে সরাসরি মেক্সিকোতে নিয়ে আসবে। সো আপনাকে কি বলা হয়েছিল যে দুবাই থেকে ব্রাজিলে আসার পর আবার ফ্লাইট করে নিয়ে যাবে, নাকি বলেছিল যে বাই রোডে নিয়ে যাবে? মিডিয়ার সাথে আপনি কি কন্ট্যাক্ট করেছিলেন? ওটাও কথাবার্তা হয়েছিল যে আর কোনো বিমানে ওড়ানো হবে না, বাই রোডে যাইতে হবে। তো ওখান থেকে বাই রোডে আমি গেছি। ব্রাজিল এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর ওদের লোক ছিল, তারা আসছিল রিসিভ করার জন্যে এবং ওখানে আমাদের চেক করছে, ছবি দেখছে, আবার যেগুলো ছিল সেগুলো দেখছে। দেখার পর আমাদেরকে নিয়ে গেছে এবং আপনার কথা বলছিল, আপনাকে চিনি না, কীরকম আপনার সাথে সম্পর্ক এটা জানতে চাইছিল। আবার আপনার সঙ্গে তো কথা বলছিল। আমাদেরকে নিয়ে যাওয়া ওদের বাড়িতে রাখছিল। ওখানে খাওয়া দাওয়া এবং থাকার সুন্দর ব্যবস্থা আছে। তারপর ওখান থেকে আমাদেরকে নিয়ে বলিভিয়ার বর্ডার পার করে দিয়েছিল। তারপর আমরা বলিভিয়ায় গেছিলাম। যাওয়ার পর আমি তাহলে এখানে একটা বিষয় বলি যে বলিভিয়া আমাদের জন্য ফ্রি ভিসা। আপনি কি এটা জানেন? আমরা ভিসা ছাড়া বলিভিয়ায় এন্ট্রি করতে পারি না, আমি তো জানতাম না। এখানে অনেক ভিউয়ার্স আছেন, আমি আপনাদেরকে বলি, যারা
বলিভিয়ায় আসতে চান, আপনারা শুধু বাংলাদেশি পাসপোর্ট হলে এখানে এন্ট্রি করতে পারবেন, কিন্তু যে কোনো পার্শ্ববর্তী দেশের আপনার ভিসা নিতে হবে। কারণ বলিভিয়া ফ্রি ভিসা হলেও বাঙালিদের জন্য অ্যাভেলেবল এখানে প্রবেশ করতে দেয় না। সো যার কারণে আমরা ইজিলি বলিভিয়াতে প্রবেশ করতে পারি। আর মিডিয়ারাও এই বলিভিয়া দেশটাকে টার্গেট হিসেবে রাখে যে এই পথে ওরা হচ্ছে বাই রোডে আপনাকে মেক্সিকো পর্যন্ত নিয়ে আসবে। তারপর আপনি বলিভিয়াতে যাওয়ার পর ওখানে কেউ কি রিসিভ করেছিল? হ্যাঁ, ওখানেও লোক আসছিল, ওখানেও আমাদেরকে রিসিভ করে নিয়ে গেছিলো। আর আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে যেখানে লোক রিসিভ করার জন্য আসছিল সেই লোক মানে সেখানে এসেছিলো, সেখানে আপনার কথা বলছিল আমাদেরকে, এটা আমাদের খুব ভালো লাগছে। জি জি, আসলে মেইন বিষয়টি কি, এখানে আমি অনেক মিডিয়ার সঙ্গে পরিচিত আছি, অনেক মিডিয়া আমার সঙ্গে কথাও বলেছে যারা এই রুটে কাজ করে। সো আপনাদের যারা মিডিয়া ভালো কাজ করতেছেন, আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাকে নক করতে পারেন যদি আপনারা ভালো কাজ করেন। আমার ভিউয়ার্সরা যদি আপনাদের মাধ্যমে ভালো একটা কিছু পায় তাহলে এটা আপনাদের জন্যই ভালো। আপনাদের বাজেট দেখা যাচ্ছে নির্ধারিত পাচ্ছেন, ভিউয়ার্সরাও অনেক উপকৃত হতে পারছে। সো অনেকে আমাকে চেনেন এবং যারাই বর্তমানে আমেরিকাতে আসতেছেন অথবা আমার রেফারেন্সে আসতেছেন, সো সকলকে আমি বলবো যে বাই রোডে যে কোনো প্রবলেম হলে আপনি আমার হেল্প পাবেন। যেমন এই ভাইটিকে আমি সমস্ত ক্ষেত্রে কিন্তু হেল্প করেছি, যেখানে আটক হোক না কেন সেখানে আমি ছাড়ার চেষ্টা করেছি, কোনো পুলিশের ভয় ছিল না। সো খুব ইজিভাবে সে বর্ডার ক্রস করে কিন্তু আসতে পারছে। সো আপনি তারপর বলিভিয়া থেকে কোন দেশে চলে গেলেন? তারপর আমরা পেরুতে পার হই। তো পেরুতে যায় আমাদেরকে একটা ব্যতিক্রম সিস্টেমের রাস্তা দিয়ে নিয়ে গেল, যা হয়েছিল যে এখানে সাগরের ধার দিয়ে রাস্তাটা ছিল, সাগরের পাশ দিয়ে আমাদেরকে যেতে লাগছিল 3 দিনের মতো। তারপর আমাদেরকে ইকুয়েডর বর্ডারের পাশে রাখছিল 3 দিন রাখছিল। তারপর আমাদেরকে ইকুয়েডর থেকে নিয়ে যায় আমাদেরকে কলম্বিয়ায়। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি যে এই দেশগুলো পাড়ি দিয়েছেন সেগুলো দেখা যাচ্ছে তো আপনি 1 দিনে বা 2 দিনে পাড়ি দেননি। যেমন কিছু কিছু জায়গায় আপনার মিডিয়াকে হচ্ছে আপনাকে রেখেছিল, কোনো দেশে হয়তো বা 5-7 দিন, কোনো দেশে 3 দিন, এইভাবে তো এসেছিলেন, নাকি আপনি 2-1 দিনে আপনি একটা করে দেশ পাড়ি দিয়েছেন? না, কোনো দেশে রাখছিল 3 দিন, কোনো জায়গায় রাখছিল 7 দিন, কিন্তু মানে 3 দিন থেকে 20 দিনের মধ্যে একটা করে দেশে থাকা পড়ছিল। 20 দিনের বেশি কোনো দেশে থাকা পারে না এবং 3 দিনের নিচে কোনো দেশে থাকা পারে নাই। ও আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় বলে রাখি, আপনি যখন হচ্ছে ইকুয়েডর থেকে কলম্বিয়ায় প্রবেশ করলেন, আপনি কি জানেন অনেকে হচ্ছে আপনার ব্রাজিল থেকে সরাসরি কলম্বিয়ায় আসে? সেই প্রসেসটা কি আপনি জানেন? না, আমি তো সেটা জানতাম না। হ্যাঁ, এখানে প্রিয় ভিউয়ার্স আপনাদের আমি বলি, এখানে মেইন যে বিষয়টি, আপনারা যখন ব্রাজিলে আসবেন আপনারা ব্রাজিল থেকে সরাসরি কিন্তু কলম্বিয়া আসা যায়। অনেকে এই পথ পাড়ি দিয়েছিল, যেমন দেখা যাচ্ছে আপনার যে অ্যামাজন জঙ্গলটি আছে, আপনার অ্যামাজন জঙ্গলটি কিন্তু অনেক দেশ মিলে রয়েছে, যেমন কলম্বিয়া, ব্রাজিল। সো এই অ্যামাজন জঙ্গলটি যারা পাড়ি দিতে পারে সরাসরি কিন্তু তাদের এই বলিভিয়া, পেরু বলেন, ইকুয়েডর বলেন, এগুলো দেশে কিন্তু যেতে হয় না। আপনি যদি দেখা যাচ্ছে পানামার জঙ্গলের চেয়েও ভয়ানক জঙ্গল এই অ্যামাজন জঙ্গল, কারণ বিশ্বের নাম্বার 1-এ রয়েছে, যেটা রেইন ফরেস্ট বলা হয়। এই অ্যামাজন জঙ্গলটা আসলে ব্রাজিলে বেশিরভাগ এলাকা জুড়ে অবস্থিত। সো যার কারণে এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা অ্যামাজন জঙ্গল পাড়ি দিয়েছেন তারাই জানেন মৃত্যু অনিবার্য হয় এখানে, খুব কম মানুষই এখানে টিকে থাকতে পারে। পানামার জঙ্গলে হয়তোবা বেশি কিছু বিপদ হয় না, কিন্তু অ্যামাজন জঙ্গলে অনেকের রেকর্ড আছে, অনেকে মৃত্যুবরণ করেছে। সো যার কারণে মিডিয়ারা কয়েকটি দেশ বেশি লাগলেও আপনাদের ঘুরিয়ে এখানে কলম্বিয়াতে নিয়ে আসে। সো এটাই আপনাদের বলার ছিল যে অবশ্যই আপনারা ব্রাজিলে আসলে সরাসরি কলম্বিয়ায় আসতে পারবেন না, কারণ কলম্বিয়াতে আসলে আপনার অ্যামাজন জঙ্গল ফেস করতে হবে। সো যাই হোক, তারপর আপনি তো আমাকে ওখান থেকে নক করেছিলেন, আমি আপনাকে যথাযথ হেল্প করেছি। সেখান থেকে আপনি কোথায় গেলেন? কলম্বিয়া থেকে আমাকে তুরবতে নিয়ে গেছিলো, ওখানে আমি আমাকে একদিন রাখছিল। তুরবো থেকে নারিকেলের বাগানে গেছিলাম
এবং ওখান থেকে স্পিড বোট ভাড়া নিছিল। স্পিড বোটে পানি নদীপথে আমরা যাই। ওই নদীপথে গেলে নাকি রাস্তা অনেক কম হয়। তো নারকেল বাগানে আমরা রাতে ছিলাম এবং বিশাল বড় একটা নারকেল বাগান। সেখানে কি অনেকেই শুনেছি যে নারকেল খেয়ে হচ্ছে রাত্রি যাপন করে। তা আপনারা কতটুকু নারকেল খেয়েছিলেন ওখানে? হ্যাঁ, আমরা যেটা নারকেল খাইছিলাম বিপদে পড়ে না, এমনিতেই খুশির কারণে খাইছিলাম। আর খাবার আমাদের সাথে ছিল, তারপরেও আমরা নারকেল খাইছিলাম। ওটা যাই যায় তারাই নারকেল খায়। হ্যাঁ, এটা আপনি হয়তোবা জানেন যে এটা আপনার কলম্বিয়া এরিয়াতেই পড়ে। তারপরে আপনারা পানামার জঙ্গলে আপনারা কখন প্রবেশ করলেন বা মিডিয়ারা কখন আপনাদের প্রবেশ করালো? রাতে ওখানে ছিলাম, সকালে ভোরের দিকে আমরা বের হই, ওখান থেকে বের হয়ে রওনা দেই। হ্যাঁ, তারপর আপনি পানামার জঙ্গলে প্রবেশ করলেন এবং পানামার জঙ্গলে প্রবেশ করার আপনি পর কি কি বিপদের সম্মুখীন হয়েছেন বা আপনার অ্যাডভেঞ্চারটা কী রকম ছিল বা মিডিয়া কি বলেছিল আর আপনাকে কোন জিনিসটা ফেস করতে হয়েছে, এই নিয়ে একটু কথা বলুন। মিডিয়া আমাকে বলছিল যাইতে 3 দিন লাগবে, তো যাইতে আমার লাগছে 4 দিন। আর মিডিয়া 3 দিনের কথা বলছিল, সেখানে আমাদেরকে যাইতে লাগে 4 দিন। আর খুব কষ্টের সাথে গেছি। তো ওখানে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি রাস্তা খুব পিচ্ছিল ছিল এবং সাথে ব্যাগ ছিল, ব্যাগের ওয়েট ছিল 5 কেজির মতো। সেখানে হাঁটতে হাঁটতে মনে হয়েছিল যে ব্যাগের মধ্যে যেন 2 মণ আছে। আর সবাই ব্যাগ ফেলে দিছিল এবং 3 দিনের কথা শুনে 2 দিন পর আবার কেউ কেউ খাবার ফেলে দিছে। তো আমি তখন আপনার সাথে যোগাযোগ করছি, আপনি নিষেধ করেছিলেন যে খাবার ফেলাই দিতে, এই জন্য আমি ফেলাই নেই, তবে আমার কাজে লাগছিল। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়, কারণ আমি অনেকেই আগেও বলেছি যে মিডিয়ারা যে রকম কথা বলে তারা দেখা যাচ্ছে সম্পূর্ণ আপনাকে টার্গেট নাও দিতে পারে। আপনাকে যে সব বিষয়ে তারা হেল্প করতে পারবে এমনটা ঘটে না। কিছু কিছু জিনিস আপনাকে নিজেই সম্মুখীন হয়ে আপনাকে পদযাত্রা করতে হয়। সো আপনারা যখন পানামার জঙ্গলে ছিলেন, আপনি জানেন পানামার জঙ্গল কিন্তু বিশ্বের মধ্যে 2য় ভয়ানক জঙ্গল। সেখানে কি জীবজন্তুর ভয় ছিল না? এবং আপনারা কি সেখানে রান্না করে খাওয়ার মতো পজিশন হয়েছিল? আমরা সেভাবে রান্না করে খাইতে পারি নাই বৃষ্টির কারণে। আর জানতাম যে ভয়ঙ্কর জঙ্গল, আর ওরা যে পাশ দিয়ে আমাদেরকে লোকেশন দিছিল ওই পাশে নাকি সমস্যা ছিল না, এই বিধায় আমরা ওই পাশ দিয়ে যাইতে আমাদেরকে সেরকম ভয় লাগে নাই। তারপরে জঙ্গলের মধ্যে সবসময় মনের ভিতরে একটা ভয় থাকে। আপনি হচ্ছে সর্বমোট কয়টা হচ্ছে পাহাড় আপনি করেছেন, পার হয়েছেন? এরকম 50টা হবে আমরা পার হই। এবং পার গেলে কোনোগুলো ছিল ছোটো, কোনোগুলো ছিল বড়, এবং পাহাড়ের ধার দিয়েও অনেক জায়গায় দেখি রাস্তা করা ছিল। মনে হচ্ছিল যে কেউ যেন রাস্তা করে রাখছে পাহাড়ের ধার দিয়ে। আর একগুলো পাহাড় ছিল খুব ভয়ঙ্কর পাহাড়। জি, বুঝতে পারছি। আর আপনাদের যাওয়ার সময় যখন আপনারা পানামা জঙ্গল পাড়ি দেন তখন কি কোনো মানুষ মৃত ছিল বা মৃত অবস্থায় দেখেছিলেন? অনেকে দেখা যায় নাকি মৃত্যুবরণ করে। এবং এর মধ্যে আপনাদের কোন কোন দেশের লোক ছিল সেখানে? আমাদের এখানে লোক ছিল আমাদের দেশের, আমরা ছিলাম 18 জন এবং আফ্রিকার লোক ছিল বেশি। আর আমরা কোনো মরা দেহ বা কোনো কঙ্কাল এরকম আমি শুনছিলাম, কিন্তু নিজের চোখে দেখি নাই। তবে এমনিতেই বন শিয়াল এরকম ধরনের গেলে পশু প্রাণীর সাথে দেখা হয়েছিল। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে আমরা যখন এসেছিলাম, সাপোজ আমি যখন 18 সালে এসেছিলাম তখন কিন্তু পানামার জঙ্গল অনেক ভয়ানক ছিল, অনেক কঠিন ছিল। যেমন এখন মানুষ যে চলাচল করতে করতে আমি শুনেছি যে এখন রাস্তা হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইঁদুর চলাচল করতে করতে যে অবস্থা হয়, একটা ঘাঁটি হয়, সেই সিস্টেম পানামা জঙ্গলে হয়েছে। এটা কতটা বাস্তবতা আপনি কীরকম দেখেছিলেন পানামার জঙ্গলে? হ্যাঁ, সব জায়গায় ওই রকম না, কিন্তু জায়গায় জায়গায় ওই রকম। আবার আরও একটা পাহাড়ে ওঠার সময় যে পিছলে হয় মানুষের পায়ের ঘষায়, সেগুলো আবার মানে মাটির মতো হয়ে গেছে, যে এই কারণে সহজে ওঠা যায়। আবার কোনো কোনো জায়গায় কেন জানি আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই, যেরকম জঙ্গল সেরকম জঙ্গল হয়ে আছে। জি, বুঝতে পারছি। ওইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এরিয়াতে পাথর বা ঝর্ণা, সেই জায়গায় আসলে ওই রকম তো ঘাঁটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো যাই হোক, তারপর আপনি কতদিন পানি পড়ে ওই পানি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি কতদিন পর পানামা ক্যাম্পে গেলেন? 4 দিন পর অনেক কষ্টের সাথে এবং সফলভাবে আমরা 1 নাম্বার ক্যাম্পে পৌঁছাই। ওখান থেকে আমাদেরকে কাগজ দেয় এবং সেনাবাহিনীর গাড়িতে করে আমাদেরকে দ্বিতীয় ক্যাম্পে নিয়ে যায় এবং দ্বিতীয় ক্যাম্পে আমাদেরকে রাখার পর ওখানে আমাদেরকে 7 দিন রাখছিল। রাখার পর আমাদেরকে নিয়ে যায় কোস্টারিকা বর্ডার পার করায় দেয়। কোস্টারিকা থেকে আমি যাই নিকারাগুয়ায়, তারপর হন্ডুরাসে। ওখানে আমি ছিলাম 14 দিন। 14 দিন পর আবার বের হই। তারপর আমরা বর্ডার ক্রস করে যাই গুয়াতেমালা। আচ্ছা, এখানে আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আপনি যখন এই বাই রোডে আসলেন, এক একটা দেশে আপনি তো অনেক কয়দিন করেই ছিলেন, তো এখানে কি আপনাদের সবসময় কি মিডিয়ার বাসাতে রাখতো এবং সেখানে কি খাবার খাওয়ানো হতো? এই বিষয়টা আমি জানতে চাই। হ্যাঁ, সব সময় আমাদেরকে ওদের বাসায় রাখছিল এবং ভালো মানের খাবার খাইতে দিত। আর জিজ্ঞাসা করছিল কে কোন খাবার খায় বা কে কোন খাবার খায় না, এবং যে দেশের তাকে সেই দেশের খাবার খাওয়ানোর চেষ্টা করছিল। গুয়াতেমালা থেকে আমাদেরকে এন্ট্রি করায় মেক্সিকো তাপাসুলা থেকে আমরা গাড়িতে করে আমাদেরকে নিয়ে যায় মাতামারুসে। ওখান থেকে 2 দিন পর আমাদেরকে নিয়োগ্রা নদীর ধারে নিয়ে যায়। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মেক্সিকোতে আপনার টোটাল কতদিন থাকতে হয়েছে, এই বিষয়টি যদি জানাতেন। প্রায় 1 মাসের মতো এরকম হবে, মানে 1 মাস 4 দিন কি 1 মাস 7 দিন। আচ্ছা, আমরা যখন আসছিলাম তখন মেক্সিকোতে কিন্তু একটা ডকুমেন্টস দেওয়া হয়েছিল, যেটা দিয়ে আপনি বিমানে উঠেই, যেমন আমরা তাপাচুলা থেকে সরাসরি কিন্তু মাতামারুসে আসতে পারতাম সরাসরি বিমানে। সেই কি সুযোগ সুবিধা এখন ওটা কি আছে? না। এই সুযোগ সুবিধা এখন নাই না। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন রিও গ্রান্ড নদীর ধারে আসলেন, সেই ক্ষেত্রে আসার পর ওখানে মিডিয়ারা সবার পাসপোর্টগুলো নিয়ে নেয়, ফোনগুলো নিয়ে নেয়। সো আমি আপনাকে যেভাবে বলেছিলাম যে ফোন আপনি নিয়ে আসবেন কিন্তু রিসেট করে, আপনি কি আমার কথা মতে আপনি কি ফোন নিয়ে আসছিলেন? হ্যাঁ, আমি ফোন নিয়ে গেছিলাম, কিন্তু ফোনটার ভিতরে পানি ঢুকছিল, তো ফোনটা মনে হয় নষ্ট হয়েছে। আর ওখানে আমাদেরকে একসঙ্গে রাখে নাই, সব কিছু নেওয়ার পর আমাদেরকে আলাদা আলাদা করে রাখছিল। আপনি কি পাসপোর্টটি ফেলে দিয়েছিলেন? আমার থেকে ওরা নিয়ে নিছিল। ওরা নিয়ে কী করছে তা আমি জানি না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে মিডিয়ারা কিন্তু আপনাকে বলবে পাসপোর্টগুলো ফেলে দিতে। আপনারা যদি ফোন না ফেলে দিতে চান, সেক্ষেত্রে আপনারা ফোনটি নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই রিসেট করবেন। আর গুগল ড্রাইভে যদি আপনাদের ডকুমেন্টস কিছু একান্তইভাবে রাখতে হয়, তাহলে আপনারা গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। তারপর আপনি আমেরিকার বর্ডার ক্রস করলেন, এবং রিও গ্রান্ডে নদীতে পানি কতটুকু ছিল যখন আপনারা পার হন? তখন পানি ছিল এই কোমর পর্যন্ত, আর কোথাও কোথাও আবার হাঁটুর নিচে পানি ছিল। রিও গ্রান্ড নদীটি প্রায় দৈর্ঘ্য কত হাত হবে বা কত মিটার হবে? 50 গজ। 50 গজ, জি। তারপর আপনি যখন বর্ডার ক্রস করলেন, আপনার বর্ডার পেট্রোল আপনাকে কতক্ষণ পর তারা আপনার খোঁজ পেয়েছিল বা আপনাদের ধরেছিল? আমাদেরকে এখান থেকেই বলে দিছিল যে এইভাবে পার হয়ে এরকম করে থাকার কথা। আমরা ওই রকম করেছিলাম। তার 2-2.5 ঘন্টা পর পুলিশের গাড়ি আসে আমাদেরকে ধরার পর আমাদেরকে তাদের ডিটেনশন সেন্টারে নিয়ে যায় এবং ওখানে আমাদেরকে রাখে। আপনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়ে তারপর সর্বপ্রথম কোথায় রাখা হয়েছিল? সর্বপ্রথম পুলিশ আমাদেরকে ধরে আমাদেরকে জিজ্ঞেস করে কোন দেশ থেকে এসেছি, আর কেন এসেছি, বয়স কত এবং কি সমস্যার কারণে এসেছি, এগুলো অনেক প্রশ্ন করছিল। তো আপনি যেরকম উত্তর দিতে বলছিলেন আমি ওই রকম করেই বলছি। তো ওখান থেকে আমাদেরকে নিয়ে যায় একটা রুমের মধ্যে রাখে। সেখানে এসি চাইতে একটু বেশি ঠান্ডা ছিল, আর আমাদেরকে কেন জানি কাগজের মতো নেট সিস্টেম কাগজের মতো পোশাক
করতে দিছিল, আর ওইখানে নাকি চেক করে যে আমাদের কোনো বড় ধরনের অসুখ আছে কি না। তো ওখান থেকে আমাদেরকে চেক করার পর ওখান থেকে টেক্সাস ডিটেনশন সেন্টারে আমাদেরকে নিয়ে যায়। ওখানে আবার অফিসার আমাকে পার্সোনালভাবে ডাকার পর আমাকে জিজ্ঞাসা করে আপনি কেন এখানে এসেছেন। তা আমি বলছি যে আমার অর্থনৈতিক এবং রাজনৈতিক দুইটাই সমস্যা আমি দেখাইছি। দেখার পরে আমাকে আবার বলে যে আপনার বোন নির্ধারিত করলে আপনি কি বোন দিতে পারবেন। তা আমি বলছি যে না, আমার বোন দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, আর বোন দিতে আমি পারবো না। যদি আমাকে এখানে জেলে রাখেন তারপরেও আমি বোন দিতে পারবো না, আর আমার সেরকম এখানে পরিচিত কেউ নাই যে বোন দিবে আমার পক্ষ থেকে। তো তখন আমাকে আরও অনেক কিছু জিজ্ঞাসা করার পর ওখান থেকে চলে যায়। আমাকে আবার ওখানে একদিন রাখার পর আমাকে পরের দিনে ছেড়ে দিছে। এরকম সাকসেসফুল আসলে ভাগ্যের ব্যাপার। আপনার অনেক কিছু প্রশ্ন করেছিল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা এখান থেকে একটু অভিজ্ঞতা নিতে পারেন যে আইএস অফিসার ওনাকে কিন্তু প্রশ্ন করেছিল যে কেন প্রবেশ করেছেন। উনি রাজনৈতিক প্রবলেম দেখিয়েছে, অনেক সমস্যা দেখিয়েছে, তারপরেও জিজ্ঞেস করেছিল যে পরিচিত কেউ আছে কি না, স্পন্সর দিতে পারবে কি না। এবং আইএস অফিসার দেখেছে যে ইনি টোটালি অসহায়, যার কারণে পরের দিনে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমি তারপরেও বলেছিলাম যে ইন্টারভিউ হওয়ার পরে আমাকে নক দিতে। আসলে দেখুন ব্যাপারটা, এখানে আমাকে সে নক দিতেই হয়নি, আমাকে যে মেসেজ করবে সেটাও দিতে হয়নি। আমি পরের দিনই দেখতে পাচ্ছি সে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি তো ঘুরে বেড়াচ্ছি আমেরিকাতে। আমি তো দেখে অবাক যে ঘুরে বেড়াতেছে মানে। পরে যাচাই করে দেখলাম যে তাকে সরাসরি ছেড়ে দিয়েছে, কোনো বন্ড নির্ধারণ হয়নি। আসলে এরকম সাকসেস পাওয়াটা ভাগ্যের বিষয়। তো আপনি তারপরে তো নিউ ইয়র্কে চলে আসলেন, আমি ফ্লাইটের টিকিট কেটে দিলাম। সো এখন আপনি আমেরিকাকে কেমন দেখতেছেন বা আপনার স্বপ্নগুলো কত দূর? আমি বাড়ি থেকে যখন বের হয়েছি তখন আমার মধ্যে ভয় এবং খুশি দুটোই ছিল। আর এখানে আসার পর আসলে আমার ভয়টা এখন আর নাই, এখন আমি অনেক খুশি। আর আমার সবচাইতে ভালো লাগতেছে আপনার সাথে দেখা হওয়ার পর। আর আমি বাড়ি থেকে আমার নিয়ত ছিল যে সর্বপ্রথম আপনার সাথে দেখা করব, কিন্তু আসার পর আমাকে 2 দিন ওই জায়গায় রাখার কারণে আমি আপনার সাথে দেখা করতে পারি নাই। আর আপনি আমার এই উপকার করছেন, আমার খুব ভালো লাগছে। আর এই উপকার কোনো দিন আমি শোধ করতে পারবো না। তবে আমি অনেক অনেক খুশি এখন, আমার খুব ভালো লাগতেছে। জি, আশা করি আপনার গ্রিন কার্ড খুব তাড়াতাড়ি চলে আসবে, বেশি দিন লাগবে না। যেহেতু আপনার বন্ড নির্ধারণ হয়নি, আপনাকে মামলাও করতে হবে না, অ্যাপ্লাই করতে হবে না। আমি যেভাবে চলতেছি, আমার যদি গ্রিন কার্ড নাও হয় আমার কোনো সমস্যা হবে না। না, তারপরেও গ্রিন কার্ড তো প্রয়োজন। আপনি বাংলাদেশে যাবেন, একটা আমেরিকান পাসপোর্ট থাকলে মনে করেন আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবেন, আবার আসতে পারবেন। না, আমি যে দেশে থাকলেই আমি খুশি, আমার আর অন্য কোনো দেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আচ্ছা ভাইয়া, তো আপনি অনেক উপকার করছেন ভাই। আপনি এখন আমি বলি, অনেকে আমাকে বলতেছে যে হচ্ছে আমি মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করি। আসলে আপনি কি রকম আমাকে দেখেছেন? আমি কি তাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট করি বা লেনদেন করি? না, তবে আপনি এটা স্বার্থ ছাড়া উপকার করছেন আমার। আর 18 জনের মধ্যে আমি একাই সফলভাবে আমি আসতে পারছি, আর ওদেরকে এখনও ছাড়ে নাই। জি, বুঝতে পারছি। এখন মেইন প্রিয় ভিউয়ার্স, অনেকে আপনারা কমেন্টস করেন যে ভাইয়া মিডিয়ার নাম্বার দেন। আমি ট্রাস্টেড মিডিয়ার নাম্বার আপনাদের দিয়ে থাকি, এবং মিডিয়ার যেটা রুল সেই অনুযায়ী আপনাদের চলতে হয়। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের হেল্প করব। আমি মিডিয়ার সাথে সেইভাবে জড়িত না, সবাইকে আমি চিনি যারা ভালো কাজ করতেছে। পার্সোনালি আমার তাদের সঙ্গে কোনো লেনদেনও নেই। অনেকে মনে করতে পারেন হয়তো বা মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করে আমি কিছু কমিশন খাই। আসলে মেইন এটা না। আমি আপনাদেরকে ভিউয়ার্স হিসেবে যথেষ্ট হেল্প করতেছি। আমি ইভেন ডিটেনশন থেকে অনেককে বন্ড দিয়ে সারাই নিয়ে আসতেছি। যে কারো হেল্প লাগলে আপনারা আমাকে নক দিয়েন। আমার রেফারেন্সে আসলে তো আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা যে কেউ রুটে নামতে পারেন, বাই রুটে আসতে পারেন। সো আমি আপনাকে এখন জিজ্ঞেস করতে চাই যে টোটাল আপনার বাংলাদেশ থেকে আমেরিকাতে প্রবেশ করার কত মাস লাগছে টোটাল? আমার প্রায় 4 মাসের মতো লাগছে, এবং 4 মাসে হয়তো 2-1 দিন বেশি হতে পারে, কমও হতে পারে। জি, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পেরেছেন।
এটাই আপনার জীবনের সাকসেস আমি বলবো। সো ভিডিওটা অনেক লং হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ধরনের যদি ভিডিও আপনারা চান বা সাপোর্ট আমাকে করেন, আমি সবারই ইন্টারভিউ নেব কিভাবে আসলো, বা এই ভাইটি যে দালালের বা মিডিয়ার মাধ্যমে এসেছে এখানে, আপনারা যদি এর নাম্বারটা চান আমি অবশ্যই দেব। আমার প্রোফাইলে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ইউটিউবেও আমার লিঙ্কটি অ্যাড করা আছে, আপনারা মেসেজ করতে পারেন মেসেঞ্জারে। আমি মিডিয়ার নাম্বার দেওয়ার চেষ্টা করব, তবে ইদানিং আমি মিডিয়ার নাম্বার কাউকে দিচ্ছি না, কারণ অনেকে আমি সাধারণত দিছিলাম। সো এটা সব সময় দেওয়া হয় না, নির্ধারিত একটা সময় অনুযায়ী আপনাদের দেওয়া হয়। সো যখন দেওয়া হবে মিডিয়ার নাম্বার, আমি ওপেনলি আমার ফেসবুক পেজে পোস্ট করব এবং তখনই আমাকে মেসেজ করতে পারেন। সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।